ইসলামের বিরুদ্ধে আমি কোনো আক্রমণাত্মক বক্তব্য দেইনি বলছেন ম্যাক্রো। কয়েক দফা বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল শহর। মিশরে একের পর এক মানবাধিকার কর্মী গ্রেফতার, জাতিসংঘের তীব্র নিন্দা। অবশেষে ভারতের আপত্তিতে সৌদির ব্যাংক নোট প্রত্যাহার। সুচির সাথে বরিস জনসনের আলোচনায় রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ। ইরানের প্রতি আজারি প্রেসিডেন্টের কৃতজ্ঞতা। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনুর আলীকে হুমকি, বিচারের মুখোমুখি এক বাঙালি যুবক। এবং মিশিগান ও বাইডেনের ক্ষীণ হচ্ছে ট্রাম্পের আশা। ইসলামের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক বক্তব্য দেননি বলে দাবি করেছেন ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রো। তিনি বলেন, আমি আসলে ইসলামের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক বক্তব্য দেইনি, আমি বক্তব্য দিয়েছি ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে। তার ওই বক্তব্য মুসলিম ব্রাদারহুড বিকৃত করে বিশ্বব্যাপী ছড়িয়েছে বলে দাবি করেন ফ্রান্স প্রেসিডেন্ট। প্যারিস ভিত্তিক সাপ্তাহিক একটি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারের বরাত দিয়ে বক্তব্য শুক্রবার প্রকাশ করেছে এএফপি। এএফপি জানায়, শুক্রবার আলোচিত এই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে ফ্রান্সের ম্যাগাজিন জিওন আফ্রিক। ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন, আমি যখন ইসলামী মৌলবাদের বিরুদ্ধে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছি তখন আমার বক্তব্য বিকৃত করা হয়। এটা মুসলিম ব্রাদারহুডের মাধ্যমে তুরস্ক ব্যাপকভাবে ছড়িয়ে দেয়, যার কারণে এটা জনমতের ওপর ব্যাপকভাবে প্রভাব সৃষ্টি করে। এটা স্বাভাবিকভাবেই সাহারা সহ আফ্রিকাতেও তার প্রভাব পড়েছে। ওই সাক্ষাৎকারে তুরস্কের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি বক্তব্য দেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তার অভিযোগ, আফ্রিকায় অ্যান্টি ফ্রান্স সেন্টিমেন্ট গড়ে তুলতে তুরস্কের সঙ্গে রাশিয়াও অর্থায়ন করছে। তুরস্কের পাশাপাশি রাশিয়া ও ফ্রান্সের মূল্যবোধের বিরুদ্ধে আফ্রিকায় জনমত গঠন করছে বলে দাবি করেন ফ্রান্স প্রেসিডেন্ট। ম্যাক্রো বলেন, আমি কোনো অর্বাচীন বিষয়ে কথা বলছি না। অনেকেই বলেন কে কণ্ঠ দেয়, কে ভিডিও বানায়, কে ফ্রেঞ্চ ভাষায় গণমাধ্যমে উপস্থাপন করে, এগুলো রাশিয়া অথবা তুরস্ক অর্থায়ন করে। সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন, গত মাসে নবী মোহাম্মদ সাল্লামের একটি ব্যঙ্গচিত্র যখন প্যারিসে স্কুলে একজন শিক্ষক তার ক্লাসে বৈধভাবে প্রদর্শন করেন, সেটা নিয়ে তুরস্ক ভুল বোঝাবুঝি তৈরি করতে ব্যাপক অবদান রাখে। আফগানিস্তানের রাজধানী কাবুলে কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার কাবুলের কেন্দ্রে সিরিজ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিস্ফোরণের শব্দ শুনে মনে হচ্ছিল যেন রকেট হামলা চালানো হয়েছে। তবে এসব বিস্ফোরণ থেকে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। রাজধানীর জনাকীর্ণ এলাকাসহ কাছেই অবস্থিত গ্রিন জোন এবং এর কাছাকাছি আরও কয়েকটি অঞ্চল থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পরই গ্রিন জোন থেকে সতর্কতামূলক অ্যালার্ম বাজানো হয়েছে। ওই অঞ্চলে বিভিন্ন বিদেশি দূতাবাস এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান অবস্থিত। ডজন খানেক আন্তর্জাতিক কোম্পানি এবং তাদের কর্মীদের বসবাস গ্রিন জোনে, তাই ওই এলাকা বেশ সুরক্ষিত। তারপরেও গত কয়েক মাসে গ্রিন জোন ও এর আশপাশে কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে দেখা গেছে কমপক্ষে দুটি ভবনে রকেট হামলার কারণে গর্ত হয়ে গেছে। যদিও এসব ছবি এখনও যাচাই করা সম্ভব হয়নি। কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শনিবার সকালে দুটি ছোট বোমা বিস্ফোরিত হয়েছে। তিনি জানিয়েছেন, এর মধ্যে একটি বোমা পুলিশের একটি গাড়িতে আঘাত এনেছে। এতে এক পুলিশ কর্মকর্তা নিহত, আরও 3 জন আহত হয়েছে। সম্প্রতি উপসাগরীয় দেশ কাতারে তালেবানের প্রতিনিধি দলের সঙ্গে আফগান সরকার ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে দেশটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটল। আফগানিস্তানে গত কয়েক মাস ধরেই এমন সহিংসতার খবর সামনে আসছে। তবে শনিবার ওই বিস্ফোরণের ঘটনায় এখনও কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। কয়েকদিনের ব্যবধানে মিশরের শীর্ষ একটি মানবাধিকার গ্রুপের 3 সদস্যকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তাদের দাবি, অ্যাক্টিভিস্টরা সন্ত্রাসী গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতার জন্য সন্দেহভাজন। তবে মিশরীয় কর্তৃপক্ষের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, ইতিমধ্যে দুর্বল হয়ে পড়া নাগরিক সমাজের ওপর মারাত্মক হতাশাজনক প্রভাব ফেলবে এসব গ্রেফতারের ঘটনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে 2013 সালে বিক্ষোভ জোরালো হয়ে ওঠে। সেই সুযোগে বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির নেতৃত্বে মুরসি সরকারকে
উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। তারপর 2 দফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আছেন তিনি। নিজেকে 2030 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে গত বছর সংবিধানও সংশোধন করেছেন তিনি। মানবাধিকার গ্রুপগুলোর অভিযোগ, সিসির আমলে ভিন্ন মতাবলম্বীদের ওপর দমনপীড়ন জোরালো হয়েছে। কারাগারে ঢোকানো হয়েছে হাজার হাজার মানুষকে। এছাড়া বহু অ্যাক্টিভিস্টকেও কারাগারে ঢোকানো হয়েছে। তবে বরাবরই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছেন সিসির সরকার। অ্যাক্টিভিস্টদের গ্রেফতারের ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার আটক করা হয় দেশটির মানবাধিকার গ্রুপ ইজিপশিয়ান ইনিশিয়েটিভ ফর পার্সোনাল রাইটসের প্রধান গাসের আব্দেল রাজেককে। এরও আগে কয়েকদিনের ব্যবধানে তার 2 সহকর্মীকে আটক করা হয়েছে। ভারতের তীব্র আপত্তিতে 20 রিয়ালের নতুন ব্যাংক নোট অবশেষে প্রত্যাহার করে নিল সৌদি আরব। G20 সম্মেলন উপলক্ষে ছাপা ওই নোটে জম্মু কাশ্মীর এবং লাদাখকে ভারতের মানচিত্রের বাইরে রাখা হয়েছিল। এ খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। বিষয়টি নিয়ে ভারতের আপত্তির পরেই সেই নোট অবশেষে প্রত্যাহার করে নিল সৌদি আরব। নতুন ওই নোট ছাপা বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি আগে যেসব নোট ছাপা হয়েছিল তা ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে সৌদি প্রশাসন। শনিবার থেকে সৌদিতে শুরু হয়েছে G20 সম্মেলন। এই উপলক্ষেই গত মাসের শেষ দিকে নতুন এই 20 রিয়ালের নোটটি বাজারে ছাড়ে সৌদি প্রশাসন। নোটের একদিকে সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের ছবি এবং G20 সম্মেলনের প্রতীক রয়েছে। অন্যদিকে বিশ্ব মানচিত্র, সেখানে ভারতের মানচিত্রটিতে জম্মু কাশ্মীর ও লাদাখকে বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে তখনই আপত্তি জানায় ভারত। রিয়াদে ভারতের রাষ্ট্রদূত বিষয়টি নিয়ে সৌদি প্রশাসনের কাছে ভারতের আপত্তির কথা জানানোর পরেই বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসে সৌদি প্রশাসন। অবশেষে সম্মেলন শুরুর ঠিক আগেই নোট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সৌদি আরব। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই নোটটি স্মারক হিসেবে ছাপা হয়েছিল, তা বাজারে ছাড়া হয়নি। রাখাইনে রোহিঙ্গা সংকট এবং সংঘাত নিয়ে যুক্তরাজ্যের উদ্বেগের কথা উল্লেখ করে মিয়ানমারের স্টেট কাউন্সিলের অং সান সুচির সাথে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার টেলিফোনে কথোপকথনের সময় মিয়ানমারের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অং সান সুচি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সাধারণ নির্বাচনে সুচির দলের জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়ে আলোচনা শুরু করেন বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এই নির্বাচন মিয়ানমারের গণতন্ত্রের পথে পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে। করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় দেশগুলো কিভাবে একসাথে কাজ করতে পারে তা নিয়েও আলোচনা করেন দুই নেতা। আগামী বছর জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক দেশ যুক্তরাজ্য জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্বের বিষয়ে মিয়ানমারের সাথে একমত হয়। বিস্তৃত ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতি যুক্তরাজ্যের প্রতিশ্রুতি এবং আসিয়ানের সাথে ঘনিষ্ঠ অংশীদারিত্ব বজায় রাখার কথা পুনর্ব্যক্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আর্মেনিয়ার দখল থেকে নাগোর্নো কারাবাখ ফের নিয়ন্ত্রণে নিয়ে আসতে সহযোগিতার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। কারাবাখ অঞ্চলের আগদাম শহরে আজারি সেনা মোতায়েন উপলক্ষে শুক্রবার এক ভিডিও বার্তা প্রকাশ করে ইরানের প্রতি এই কৃতজ্ঞতা জানানো হয়েছে। ইলহাম আলিয়েভ বলেন, ইরান আজারবাইজানের বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশ। কয়েকদিনে আগেও আলিয়েভ কারাবাখ অঞ্চলের পুনরুদ্ধার হওয়া এলাকা পরিদর্শনে গিয়ে ইরান আজারবাইজান সীমান্তকে বন্ধুত্বের সীমান্ত বলে উল্লেখ করেছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি সম্প্রতি নাগোর্নো কারাবাখ সংকট প্রসঙ্গে এক ভাষণে বলেন, আর্মেনিয়ার হাতে দখলকৃত সমস্ত ভূখণ্ড আজারবাইজানকে ফেরত দিতে হবে। একই সঙ্গে তিনি জাতিগত আর্মেনীয় জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষা এবং দুদেশের মধ্যকার আন্তর্জাতিক সীমান্ত রক্ষা করার আহ্বান জানান। কারাবাখ অঞ্চলে 27 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষ গত 9 নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনীয় আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তির মাধ্যমে শেষ হয়। ওই চুক্তি অনুযায়ী শুক্রবার আজারবাইজানের সেনাবাহিনী কারাবাখের আগদাম শহরে প্রবেশ করে। ব্রিটেনের প্রথম বাঙালি এমপি রুশনারা আলীর অফিস উড়িয়ে দেওয়ার হুমকি ও তাকে গালি দিয়ে 290টি মেসেজ দেওয়ার অপরাধে বিচারের শুনানি শুরু হয়েছে হোসেন শাহ নামে এক বাঙালি যুবকের। নিজের নির্বাচনী আসন বেথনান গ্রিন অ্যান্ড বোতে বাঙালি যুবক অনবরত হয়রানি এবং
হত্যার হুমকির মুখে প্রায় 18 মাস অজানা শঙ্কা এবং ভয়ের মধ্যে পার করেছেন লেবার পার্টির সিনিয়র এমপি রুশনারা আলী। ওই যুবক টেক্সট, মেসেজ এবং ইমেইলে এমপি রুশনারা আলীকে প্রয়াত লেবার এমপি জো কক্স স্টাইলে হত্যা, পেট্রোল দিয়ে ক্যামব্রিজ হিথ রোডে সার্জারি উড়িয়ে দেওয়ার হুমকি দেন। তিনি তাকে নিগার, মুসলিম বিরোধী, ইসরায়েলের এজেন্ট এবং ভিলেন ইত্যাদি শব্দ ব্যবহার করেন। মেসেজ পাঠিয়ে অতিষ্ঠ করে তুলছিলেন এমপি রুশনারা আলী এবং পরিবারের সদস্যদের জীবন। অব্যাহত হুমকির মুখে ভয়ে সার্জারি পার্লামেন্টের স্থানান্তর করতে বাধ্য হন তিনি। বুধবার কোর্টের শুনানিতে এসব তথ্য জানানো হয়েছে। হোসেন শাহ লন্ডনের বেথনাল গ্রিনের বাসিন্দা। হাউজিং সমস্যা নিয়ে প্রথমে এমপি রুশনারা আলীর সার্জারিতে গিয়েছিলেন তিনি। এরপর 2018 সালের এপ্রিল থেকে 19 সালের ডিসেম্বর পর্যন্ত 290টি টেক্সট মেসেজে এসব হুমকি দিয়েছেন হোসেন শাহ। আদালতে আইনজীবী ফিলিপ ম্যাকগি জানিয়েছেন, শাহ মেসেজ পাঠিয়েছেন এমপি রুশনারা আলীর ভাইকেও। অতীতে কোনো এক সময় তারা একসঙ্গে কাজ করেছেন। এই সূত্রে তারা কিছুটা হয়তো পূর্ব পরিচিত। রুশনারার ভাইকে পাঠানো বার্তায় হোসেন শাহ বলেছেন, জো কক্স স্টাইলে এমপি রুশনারা আলীকে কিছু করার জন্য তার অফিসে একটি হ্যান্ডগান নিয়ে গিয়েছিলেন তিনি। মিশিগান অঙ্গরাজ্যের আইন প্রণেতারা জো বাইডেনকে জয়ী হিসেবে সমর্থনের ঘোষণা দিয়েছেন। এতে করে যুক্তরাষ্ট্রের নির্বাচনে পরাজয় পাল্টে দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশা বড় ধরনের ধাক্কা খেয়েছে। ক্রমশ সংকীর্ণ হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতায় টিকে থাকার সুযোগ। খবরে বলা হয়েছে, হোয়াইট হাউসের বৈঠকে দুই রিপাবলিকান আইন প্রণেতা ভোট বৈধ করতে সাধারণ প্রক্রিয়া অবলম্বনের আহ্বান জানিয়েছে। মাইক শিরকি এবং মিশিগান অঙ্গরাজ্যের হাউজের স্পিকার লি চ্যাটফিট শুক্রবার বিকেলে হোয়াইট হাউসে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে তারা বলেছেন, মিশিগানের নির্বাচনের ফল পরিবর্তন করে দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই। তাই আমরা আইন অনুসরণ করব এবং মিশিগানের ভোটারদের রায় অনুযায়ী স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করব। নির্বাচন জুড়েই আমরা এটা বলে আসছি। মিশিগানে প্রাথমিক ফলাফলে জয়ী হয়েছেন জো বাইডেন। এই রাজ্যে 1,54,000 ভোট বেশি পেয়ে জো বাইডেনকে বিজয়ী হয়েছেন। ফলে যেহেতু দুজন রিপাবলিকান ভোটারদের রায়ের প্রতি সম্মান জানানোর অর্থ হল রাজ্যটি বাইডেনকে সমর্থন জানাচ্ছে।